নমস্কার, সবাইকে স্বাগত। আমি ইতিমধ্যে ডেসক্রিপটিভ রাইটিং ইমপ্রুভমেন্টের জন্য টেন্স, মোডাল ভার্ব, বি ভার্ব ও হ্যাভ ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। তারপর স্পেশাল ট্রান্সলেশনসের ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি দেয়ার, পার্টিসিপল, জিরান্ট, ভার্বাল নাউন এগুলো নিয়ে আলোচনা করেছি। তো স্পেশাল ট্রান্সলেশনসের যে লাস্ট চ্যাপ্টার রয়েছে, 7th চ্যাপ্টার মিসলেনিয়াস ট্রান্সলেশনস, আজকে সেটা নিয়েই আলোচনা করব। তো এই যে মিসলেনিয়াস এই যে স্পেশাল ট্রান্সলেশনসের মধ্যে এই যে 7th চ্যাপ্টার মিসলেনিয়াস ট্রান্সলেশনস আছে, এটা কি মিসলেনিয়াস বলতে আর যে বিভিন্ন ধরনের ট্রান্সলেশনস আর রয়েছে বাংলা থেকে ইংলিশে, তো সেটার জন্য এই 7th চ্যাপ্টারে আলোচনা করব। তো এই মিসলেনিয়াস ট্রান্সলেশনস এই চ্যাপ্টারটা আমি আবার 18টি পার্ট বা 18টা ভিডিও আলাদা আলাদা করে আমি আলোচনা করব। তো এই 7th চ্যাপ্টার স্পেশাল ট্রান্সলেশনসের, যেটা ওখানে সম্ভবত জি দেওয়া রয়েছে, ওই চ্যাপ্টারের 18টি পার্ট বা 18টা ভিডিওতে আলাদা আলাদাভাবে আমি আলোচনা করব। তো প্রথম পার্ট 1 আলোচনা করব পার্টস অফ স্পিচ রিলেটেড ট্রান্সলেশন সম্পর্কে। এইবার একটা কথা বলে রাখি, আমি যে এই পার্টস অফ স্পিচ রিলেটেড ট্রান্সলেশনসের কথা ভেবে কিন্তু আমি পার্টস অফ স্পিচটা করাচ্ছি। এই পার্টস অফ স্পিচটা কিন্তু আমি অবজেক্টিভ কোশ্চেনের জন্য নয় বা মাল্টিপল চয়েস কোশ্চেনের কথা ভেবে করছি না। আমি এই পার্টস অফ স্পিচের চ্যাপ্টারটা আলোচনা করছি ট্রান্সলেশনসের কথা ভেবে, মানে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশনসের কথা ভেবে। তো এই মিসলেনিয়াস ট্রান্সলেশনসের যে 18টা পার্টে আমি ভিডিও আলাদা আলাদা করে বানাবো, তার মধ্যে প্রথম পার্টটা হবে কি পার্টস অফ স্পিচ রিলেটেড ট্রান্সলেশনস। ঠিক আছে, তো দেখা যাক এই পার্টস অফ স্পিচ রিলেটেড ট্রান্সলেশন কেমন রয়েছে। এই পার্টস অফ স্পিচ অবজেক্টিভ কোশ্চেনের জন্য এই পার্টস অফ স্পিচের চ্যাপ্টার, যেমন পার্টস অফ স্পিচ 8টা রয়েছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এই যে 8টা পার্টস অফ স্পিচ আছে, সেটা সম্পর্কে অবজেক্টিভ কোশ্চেনের জন্য, মানে এক শর্ট কোশ্চেনের জন্য, 1 নম্বর কোশ্চেনের জন্য, সেটা আমি ডিটেলসে আলোচনা করব অন্য ভিডিওতে। তো এই ভিডিওতে আমি কিন্তু পার্টস অফ স্পিচ ট্রান্সলেশন রিলেটেড পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো পার্টস অফ স্পিচের প্রথম ভাগটা হচ্ছে নাউন। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে নাউনটা জানা জরুরি কেন একটু বলে দিই। নাউন 5 ধরনের আছে। সেটা কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন
মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই 5 ধরনের নাউনের মধ্যে এই 3 ধরনের নাউন, প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন, এগুলো কাউন্টেবল, মানে এগুলো গোনা যায়। আর মেটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল, এগুলো গোনা যায় না। তো এই নাউনগুলো গোনা যায় যেহেতু, সেগুলো তাই এগুলো সিঙ্গুলার বা প্লুরাল দুটো হিসাবেই ব্যবহার হয়। আর মেটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু আনকাউন্টেবল, এগুলো শুধু সিঙ্গুলার হিসেবেই ব্যবহার হয়। ঠিক আছে, তো প্রপার নাউনের যদি কিছু উদাহরণ বলা যায়, কারোর নাম হতে পারে বিক্রম, শহরের নাম হতে পারে কলকাতা, বা কোনো একটা পর্বতমালার নাম হতে পারে দ্য হিমালয়া। এরকম কোনো নির্দিষ্ট করে কোনো নাম বোঝালে আর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলে সেগুলো প্রপার নাউন হয়। ঠিক আছে, আর কমন নাউন যেগুলো অনির্দিষ্ট করে বোঝায় আর একটা বিশেষ শ্রেণীকে বোঝায়, যেমন বিক্রম, এরা কোন শ্রেণীর মধ্যে পড়ছে? পুরুষ শ্রেণী। বয় বা ম্যান, এগুলো কমন নাউন। বা কলকাতা, এরা কোন শ্রেণীর মধ্যে পড়ছে? একটা সিটি, শহর, এগুলো কমন নাউন। হিমালয়া, এটা কিসের মধ্যে পড়ছে? মাউন্টেন রেঞ্জ বা মাউন্টেন বলতে পারি, পর্বত। তো এগুলো হচ্ছে কমন নাউন, একটা নির্দিষ্ট শ্রেণীকে বোঝায়, আর একটা শ্রেণীকে বোঝায়, আর এগুলো একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায়। কালেকটিভ নাউন কি? এই প্রপার নাউন হোক বা কমন নাউন হোক, এগুলোকে একসঙ্গে একটা নামে ডাকা হলে তাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন বিক্রম একটা ছেলে, ছেলেদের একটা দল হতে পারে, গ্রুপ হতে পারে, বা টিম হতে পারে। তো এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আর মেটেরিয়াল নাউন কি আছে? যেগুলো দিয়ে কোনো কিছু তৈরি হয়। যেমন এই পেনটা প্লাস্টিক দিয়ে তৈরি, তাই প্লাস্টিক একটা মেটেরিয়াল নাউন। বা জল, জল দিয়ে বিভিন্ন খাবার হোক বা অন্য কিছু জিনিস তৈরি হয়, সেটা ওয়াটার, এটা একটা মেটেরিয়াল নাউন। অয়েল বা স্যান্ড, বালি, বালি দিয়ে কাঁচ তৈরি হয়, বালি মেটেরিয়াল নাউন। কাঠ ইত্যাদি, এগুলো সব হচ্ছে মেটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি আছে? যার দ্বারা দোষ, গুণ বা অবস্থার নাম বোঝায় বা কাজের নাম বোঝায়। যেমন গুণের নাম অনেস্ট থেকে অনেস্টি। আচ্ছা, কাজের নাম মুভ থেকে মুভমেন্ট। অবস্থার নাম ফ্রি থেকে ফ্রিডম। তো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যাই হোক, ট্রান্সলেশনসের উদ্দেশ্যে আমরা নাউন জানাটা জরুরি কেন এবার বলি। এই যে প্রপার নাউন, ধরো প্রপার নাউন একটা বাক্য রয়েছে, আমি বিক্রমকে চিনি। বিক্রম
ভালো ছেলে। এবার দেখো এখানে বিক্রমটা প্রপার নাউন। এবারে প্রপার নাউন আমি কি বলেছি, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তা প্রপার নাউন বাক্যে যেখানেই বসুক না কেন সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এইটা অনেকে ভুল করে, ওই জন্য আমি এই নিয়মটা দেখালাম ট্রান্সলেশনসের ক্ষেত্রে। আই নো বিক্রম, বিক্রম ভালো ছেলে। এবার বিক্রম বাক্যের শুরুতে তো অলরেডি সব ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তবে বাক্যের শুরুতে হোক আর প্রথমে হোক, যেখানেই বসুক না কেন প্রপার নাউন ক্যাপিটাল লেটার। প্রপার নাউন অলওয়েজ প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার্স। তাহলে বিক্রম ভালো ছেলে, ইজ আ গুড বয়। তো প্রপার নাউনের ক্ষেত্রে তাহলে এইটা খেয়াল রাখতে হবে, প্রপার নাউন বাক্যে যেখানে বসুক না কেন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আচ্ছা, এবারে কিছু কিছু প্রপার নাউন আছে সেগুলোর আগে আর্টিকেল হিসেবে দা বসে। এইটা ডিটেলসে আমি আর্টিকেলসের চ্যাপ্টার যখন শেখাবো তখন বলবো যে কোন কোন আর্টিকেলের আগে দা, মানে কোন কোন প্রপার নাউনের আগে দা বসে। ঠিক আছে, তো এগুলো আলোচনা করব। তো যাই হোক, প্রপার নাউন বাক্যে যেখানেই বসুক না কেন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আচ্ছা, এইবার কমন নাউনের কথা আসি। এবার দেখো এখানে একটা কমন নাউন বসেছে, কি, বয়। দেখো এখানে লেখা হয়নি যে বিক্রম একটি ভালো ছেলে, কিন্তু এখানে বসানো হয়েছে। এবার একটা জিনিস বলে দিই, কমন নাউন বাক্যের যেখানেই বসুক না কেন, কমন নাউনটা যদি সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় তাহলে ওর আগে, কমন নাউনের আগে এ, অ্যান বা দা, এই তিনটের যে কোনো একটি বসাতেই হবে। এইগুলোকে বাদ দিয়ে কমন নাউন ব্যবহার করা যাবে না। যেমন বয় একটা কমন নাউন, সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে, ওই জন্য আর্টিকেল হিসেবে বসিয়েছি, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে বলে। আর যদি আমি নির্দিষ্ট করে বোঝাতাম তাহলে একটা দা বসতো। অনির্দিষ্ট করে বোঝালে বা অ্যান, আর নির্দিষ্ট করে বোঝালে দা। ঠিক আছে, তো সিঙ্গুলার হিসেবে যদি কমন নাউন ব্যবহার হয় তাহলে অবশ্যই তার আগে একটা এ, অ্যান বা দা যে কোনো একটা বসবে। আর যদি প্লুরাল হিসেবে ব্যবহার হয় তাহলে এগুলো এগুলো বসানোর দরকার নেই। ঠিক আছে, আর একটা উদাহরণ, কমন নাউনের একটা উদাহরণ দিয়ে বোঝাই। কুকুর বিশ্বস্ত প্রাণী। কুকুর বিশ্বস্ত প্রাণী। তো এখানে দেখো কুকুরটা হচ্ছে কমন নাউন। তো কমন নাউন আমি কি বললাম, সব হয় করতে হবে, যে সিঙ্গুলার ব্যবহার করলে অ্যান্ড দার মধ্যে কিছু ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, দা ডগ, কুকুর বলতে এটা কমন নাউন, তাহলে আমি দা ডগ করতে পারি। আর কি করতে পারি, ডগ করতে পারি। আর যদি বলি অ্যান কেন করব না, কারণ অ্যান আমরা জানি ভাওয়েল দিয়ে শুরু হলে তখন হয়। এটা যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু ডগটা, তাহলে ওই তার আগে হচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে দা ডগ বলতে পারি বা ডগ বলতে পারি। আর যদি আমি প্লুরালে ব্যবহার করি তাহলে আমি এগুলো কোনোটাই ব্যবহার করব না সমস্ত কুকুরকে বোঝাতে, কুকুর শ্রেণীকে বোঝাতে। তাহলে এখানে আমি কি করতে পারি, ডগস করতে পারি। সবকিছুই ঠিক, এই ডগ আমি দা ডগ করতে পারি, ডগ করতে পারি বা ডগস করতে পারি। তাহলে দা ডগ করলে কি হবে, সিঙ্গুলার, দ্য ডগ ইজ, এখানে একটি দেয়া নেই কিন্তু আমি একটিই হবে, ওই জন্য আমি কি দেব, দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। তাহলে এখানে যদি বলা হয় যে এখানে এটা কেন হলো, এখানে তো একটি দেওয়া নেই, কারণ এখানে একটা কমন নাউন আছে, ওই কমন নাউনকে উদ্দেশ্য করে
এই এ বসেছে, ঠিক আছে। আর ফেথফুলটা কনসোনেন্ট, ওই জন্য এ। আচ্ছা, এখানে এ ডগ দিলেও সেই একই হতো, এ ডগ ইজ আ ফেথফুল অ্যানিম্যাল। আর যদি ডগস দিই তখন কি হবে, ডগস আর, তখন আমি এ দেব না কিন্তু। কেন দেব না একটু পরে বলছি। ফেথফুল অ্যানিম্যালস, ডগস আর ফেথফুল অ্যানিম্যালস, তাহলে এখানে অ্যানিম্যালসটা প্লুরালে ইউজ হয়েছে, যেহেতু প্লুরালে ইউজ হয়েছে কমন নাউনটা, তাই এখানে আর্টিকেলটা আর বসবে না, এ অ্যান আর্টিকেলটা বসবে না। এবার যদি বলা হয় তো এ অ্যান তো বসবে না, তবে দা কি বসতে পারে না? হ্যাঁ, দা কখন বসবে, যদি প্লুরালে হলে, প্লুরালের সমগ্র শ্রেণী বোঝাতে, কুকুর সম্প্রদায়ের সমস্ত শ্রেণীকে মানে সমস্ত কুকুরকে বোঝাতে প্লুরাল হলে তখন তো দা বসে না বললাম। কিন্তু যদি নির্দিষ্ট কিছু কুকুরকে বোঝায় তখন কিন্তু প্লুরালের সঙ্গেও দা বসতে পারে। যেমন একটা উদাহরণ দিই, কুকুরগুলি ঘেউ ঘেউ করছে, কুকুরগুলি ঘেউ ঘেউ করছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই কুকুরগুলি বলতে এই কুকুরের মতো সমস্ত কুকুরকে বোঝায়নি, এই কুকুরগুলো কি বলতে পার্টিকুলার কয়েকটি কুকুরকে বোঝানো হয়েছে। যেহেতু পার্টিকুলার কয়েকটি কুকুরকে বোঝানো হয়েছে, তাই ওই পার্টিকুলারের জন্য দা বসবে। দ্য ডগস মানে কয়েকটা নির্দিষ্ট কুকুরকে বোঝাচ্ছে, দ্য ডগস আর বার্কিং, ঠিক আছে। তো প্লুরালের সঙ্গেও, প্লুরাল কমন নাউনের সঙ্গেও দা বসতে পারে যদি পার্টিকুলার ভাবে বোঝায়। কিন্তু যদি পার্টিকুলার ভাবে না বুঝিয়ে সমস্ত কুকুরকে বোঝায়, তাহলে আমি কি করতে পারি, দা দিতে পারি, এ দিতে পারি, মানে সিঙ্গুলার হলে। আর প্লুরাল হলে তার আগে কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই এই মিস্টেকটা, মানে এই এই কমন নাউনের এই মিস্টেকটা প্রায়শই হয় স্টুডেন্টসদের। ওই জন্য এটা খেয়াল রাখতে হবে ট্রান্সলেশনস এর সময়, ট্রান্সলেশনস করার সময় এই কমন নাউনের এইটা ভালো করে খেয়াল রাখতে হবে, এটা প্রায়শই ব্যবহার হয়, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। আচ্ছা, এরপর আসি নাউনের, কমন নাউন হলো, এবার আসি কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন কি বললাম, এইগুলো অনেক কিছুকে একসঙ্গে রাখলে, গ্রুপ, টিম, ক্লাস, আর্মি, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন, এই সরি কালেকটিভ নাউন। তো এক্ষেত্রে একটা কথা বলি, এই কালেকটিভ নাউনগুলো ব্রিটিশ ইংলিশে, কালেকটিভ নাউনগুলো ব্রিটিশ ইংলিশে এগুলো সিঙ্গুলার হয় বা প্লুরাল হয়, দুইভাবে ব্যবহার করা যায়। কিন্তু আমেরিকান ইংলিশে এগুলো শুধুই সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। তাই বেটার হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমরা যেহেতু রিটেন ইংলিশ করছি, তো আমাদের বেটার হচ্ছে আমাদের এই সিঙ্গুলারটা ইউজ করা, যেহেতু সিঙ্গুলারটা ব্রিটিশ আমেরিকান দুটোতেই ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে আমরা এই কালেকটিভ নাউনটা কি সিঙ্গুলার হিসেবে ধরবো। তাহলে একটা বাংলা বাক্য থেকে একটা ট্রান্সলেশনসের ক্ষেত্রে কেমন ব্যবহার করতে পারি, একটা বাক্য দেওয়া যাক। ভারতীয় ক্রিকেট দল 2000 দল আজকের ম্যাচটি জিতেছে, ভারতীয় ক্রিকেট দল আজকের ম্যাচটি জিতেছে। এইবার অনেকের মনে মনে হতে পারে, ভারতের ক্রিকেট দল, দলে তো অনেকজন থাকে, দলে তো 11 জন থাকে, তাহলে অনেকে এইটাকে কি মনে করে, প্লুরাল। কিন্তু এই দল কথাটা অনেকজন থাকলেও
ওটা মানে অনেকগুলোকে একটা নামে ডাকা হচ্ছে দল, তাহলে এটা কিন্তু প্লুরাল নয়, এটা কিন্তু আসলে কি সিঙ্গুলার, সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, ভারতীয় ক্রিকেট দল ইংরেজি কি হবে, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। তাহলে আমি এখানে টিমটাকে সিঙ্গুলার হিসেবে ধরছি, তাহলে সিঙ্গুলার হিসেবে ধরার জন্য এটা জিতেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি হয়, হ্যাজ হ্যাভ, আর ভার্বের থার্ড ফর্ম হ্যাজ ওন টুডেজ ম্যাচ। হলো এইটা। এবার যদি আমরা প্লুরাল করি তাহলে এটা হ্যাভ হবে, কিন্তু আমি কি বললাম যে এটা ব্রিটিশ ইংলিশে সিঙ্গুলার বা প্লুরাল দুটোই করা যায়, আর আমেরিকানে সিঙ্গুলার, তো এখানে বেটার হচ্ছে এই সিঙ্গুলারটাই করা, হ্যাজ করা, হ্যাভ না করে। ঠিক আছে, তো কালেকটিভ নাউন এইভাবে ব্যবহার করতে হয় সিঙ্গুলার হিসেবে। তবে এখানে একটা ব্যাপার আছে, যদি এইটা কালেকটিভ নাউনকে আবার নাউন অফ মাল্টিটিউড বলে, যদি এই কালেকটিভ নাউনগুলো যদি ইউনিটি হিসেবে কাজ করে, মানে এক হিসেবে, মানে কোনো কিছুর ক্ষেত্রে যদি তাদের মধ্যে এই কালেকটিভ নাউনের যে ভাগগুলো রয়েছে, সদস্য রয়েছে, সেগুলোর মধ্যে যদি ইউনিটি থাকে তাহলে এগুলো সিঙ্গুলার, আর যদি এর মধ্যে ইউনিটি না থাকে তাহলে এগুলো প্লুরাল হয়। যেমন এই বাক্যটা লিখতে পারি, হ্যাঁ, এই যেমন ভারতীয় দলটি জিতেছে, এখানে ইউনিটি হিসেবে কাজ করেছে, মানে জিতটা সবার। ঠিক আছে, সবারই জিত, তাহলে ওই জন্য এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে হ্যাজ। কিন্তু যদি এইরকম লিখতাম, ভারতীয় ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দল তাদের ভারতীয় ক্রিকেট দল তাদের প্রস্তুতি নিচ্ছে, তাহলে এখানে দেখো এই প্রস্তুতি নেওয়ার কাজটা কি প্রত্যেক দল এক হয়ে নিচ্ছে না, মানে প্রত্যেকে নিজেদের মতো করে কি প্রস্তুতি নিচ্ছে, তাহলে এখানে ইউনিটি নেই, ডাইভার্সিটি আছে। ওই জন্য আমরা এখানে কি করতে পারি, এখানে এইটাকে ভার্বটা প্লুরাল করতে পারি, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম আর প্রিপেয়ারিং, প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এখানে ফাইনাল ম্যাচের জন্য যদি যুক্ত করে দিই, ফাইনাল ম্যাচের জন্য, is are preparing for the final match। তাহলে এখানে কেন আমি আর ইউজ করলাম, কারণ এখানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে সদস্যরা আছে তাহলে প্রত্যেকে নিজেদের মতো করে কি প্রস্তুতি নিচ্ছে, এইভাবে ধরতে হবে যে সবাই মিলে এক হয়ে কাজটা করছে না, তারা বিভিন্ন, মানে তারা নিজেদের মধ্যে তারা যে যার নিজেদের মতো করে আলাদা আলাদা ভাবে প্রস্তুতি নিচ্ছে, এই সেন্সে ধরলে তখনই কিন্তু এই ভার্বটা প্লুরাল হবে। কিন্তু যদি কোনো কাজ তাদের মানে এক হয়ে কোনো কাজ করে, যেমন ম্যাচটা জিতেছে, সবাই আলাদা আলাদা ভাবে জেতেনি, সবাই এক হয়ে জিতেছে, তখন কিন্তু আমরা সিঙ্গুলার ইউজ করব, কারণ ইউনিটি আছে, এই টিমের মধ্যে ইউনিটি আছে, তখন সিঙ্গুলার। কিন্তু এই টিমের মধ্যে যদি ডাইভার্সিটি থাকে, তখন আমরা ইয়ের পরে, কালেকটিভ নাউনের পরে প্লুরাল ভার্ব ইউজ করব। আচ্ছা, এইবার এইবার জানবো আমরা মেটেরিয়াল নাউন সম্পর্কে। তো অলরেডি আমি বললাম মেটেরিয়াল নাউন কি, আনকাউন্টেবল নাউন। মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবেই ব্যবহার হয়। যেমন যেমন বলতে পারি,
প্লাস্টিক আমাদের পরিবেশের পক্ষে ক্ষতিকারক। তো যদি আমি এই বাক্যটা লিখি তাহলে এখানে প্লাস্টিক কি মেটেরিয়াল নাউন, তাহলে মেটেরিয়াল নাউন আমি অলরেডি বললাম কি সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, লিখবো কি প্লাস্টিক ইজ হার্মফুল। তাহলে এখানে দেখো আনকাউন্টেবল নাউন প্লাস্টিক, ওই জন্য এরপরে ভার্বটা সিঙ্গুলার দিয়েছি, ইজ হার্মফুল ফর আওয়ার এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো একইভাবে ওয়াটার দিয়ে যদি দিই, বা অয়েল দিয়ে যদি দিই, অয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল জলের উপর ভাসে। তাহলে ওয়াইটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে, ওই জন্য ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল নাউন কি হয়, আনকাউন্টেবল হয়, সিঙ্গুলার। আচ্ছা, এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন একই, আনকাউন্টেবল, সিঙ্গুলার। এর মধ্যে যদি দিই সততাই শ্রেষ্ঠ পন্থা, তাহলে সততাই অনেস্টি সিঙ্গুলার হিসেবে ধরতে হবে, ওই জন্য ভার্ব ইজ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ পন্থা বা নীতি। তো নাউন সম্পর্কে, নাউনের যে 5টা ভাগ রয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, মেটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট, ট্রান্সলেশনসের ক্ষেত্রে কোন বিশেষ দিকগুলো খেয়াল রাখতে হয় সেটা জানালাম। এইবারে বলি যে এই যে নাউন আছে, এই নাউনগুলি যদি সম্বন্ধ বা অধিকার অর্থে ব্যবহার করা হয়, তবে এই নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রোফি এস হয়, আর নাউনের আগে অফ ব্যবহার হয়। যেমন একটা উদাহরণ দিই, বিক্রমের ভাই হলো আমার বন্ধু। তাহলে এখানে দেখো বিক্রমের ভাই, তাহলে এখানে তাহলে ভাই সম্বন্ধ বোঝাচ্ছে। তাহলে এই সম্বন্ধ বোঝালে, এই বিক্রমের সম্বন্ধ বোঝাচ্ছে কিভাবে বুঝবো, এই বিক্রম আর তার সাথে এর যোগ আছে, এই এর এই কথাটা দ্বারা সম্বন্ধ বোঝায় বা অধিকার বোঝায়। তাহলে এখানে আমি কি করব, ওই এর জন্য অ্যাপোস্ট্রোফি এস ইউজ করব। ঠিক আছে, কোনো নাউনের সঙ্গে এর যুক্ত থাকলে সেই নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রোফি আর এই এস। বিক্রমস ব্রাদার ইজ মাই ফ্রেন্ড। আচ্ছা, যদি আমি এখানে অ্যাপোস্ট্রোফি এস না ইউজ করি তাহলে কি করতে হবে, তাহলে অফ ব্যবহার করতে পারি। অফ ব্যবহার করার নিয়ম কি, এই এর শব্দটা যে নাউনের সঙ্গে যুক্ত আছে তার পরের শব্দটা আগে লিখতে হয়, তার পরের শব্দ আগে লিখলে তার আগে একটা দা দিতে হয়। দ্য ব্রাদার অফ, এইবারে তাহলে এই ক্ষেত্রে কি শেষ থেকে যদি অফ ব্যবহার করি, শেষ ট্রান্সলেশন শেষ থেকে হবে। তাহলে আগে ভাই ইংরেজি দ্য ব্রাদার দিলাম, তারপর এর ইংরেজি অফ দেব, আর তারপর বিক্রম ইংরেজি দেব।
দ্য ব্রাদার অফ বিক্রম ইজ মাই ফ্রেন্ড। এইবার এক্ষেত্রে বলি, যখন মানুষের ক্ষেত্রে বোঝাবে, সম্বন্ধ বা অধিকার বোঝাবে, তখন এই অ্যাপোস্ট্রফি এসটাই বেটার, ঠিক আছে। আর যখন বস্তুর ক্ষেত্রে বোঝাবে, এক্ষেত্রে এই নিয়মটা না দেওয়াই ভালো, এই ট্রান্সলেশনটা করাটা না করাই ভালো। কিন্তু যদি বস্তুর ক্ষেত্রে বোঝায়, যেমন চেয়ারটির পা ভাঙা, যদি বলি চেয়ারটির পা চেয়ারটির পা ভাঙা, পাগুলি ভাঙা, মানে চেয়ারটির যতগুলি পা আছে সবগুলি ভাঙা। তাহলে এই ক্ষেত্রে বলি, তাহলে এখানে দেখো চেয়ারের সঙ্গে এর যুক্ত আছে, তাহলে ও সম্বন্ধ বা অধিকার বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা অফ ইউজ করব, অ্যাপোস্ট্রফি এস ইউজ করব না বস্তুর ক্ষেত্রে। তাহলে শেষ থেকে ট্রান্সলেশন হবে পাগুলি, ইংরেজি দ্য লেগস, তারপরে অফ, তারপরে চেয়ার, দ্য লেগস অফ দ্য চেয়ার আর ব্রোকেন, ঠিক আছে। এক্ষেত্রে আমরা এই অফ ইউজ করব, আর যখন মানুষ বোঝাবে তখন অ্যাপোস্ট্রফি এস ইউজ করব, ঠিক আছে। তো যাই হোক, আমরা তাহলে কি পার্টস অফ স্পিচের যে প্রথম ভাগ নাউন, সেই নাউনটা ট্রান্সলেশনসের বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনসের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় সেটা জানালাম। আচ্ছা, এর পরে আমরা জানবো পার্টস অফ স্পিচের যে সেকেন্ড ভাগ প্রোনাউন সেটা সম্পর্কে। আচ্ছা, প্রোনাউন্সের চারটি রূপ আছে, চারটি ফর্ম আছে: সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম আর পজেসিভ প্রোনাউন ফর্ম। তো এই চার রকমের রূপ রয়েছে প্রোনাউনের। সাবজেক্ট ফর্মের যদি বলি, আই, অবজেক্ট ফর্ম মি, পজেসিভ ফর্ম মাই, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন মাইন। একইভাবে উই, আস, আওয়ার, আওয়ার্স, এগুলো গেল এই দুটো ফার্স্ট পারসন। আচ্ছা, সেকেন্ড পারসন ইউ, ইউ, অবজেক্ট ফর্ম ইউ, পজেসিভ অ্যাডজেক্টিভ ইয়োর, পজেসিভ প্রোনাউন ইয়োর্স। আর থার্ড পারসন কি আছে, হি, শি, দে আর ইট, এগুলো সবই থার্ড পারসন। থার্ড পারসন এর মধ্যে হি, শি আর ইট সিঙ্গুলার আর দেটা প্লুরাল। তো এর অবজেক্ট, হি এর অবজেক্ট ফর্ম হিম, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হিজ, পজেসিভ প্রোনাউনও হিজ। শি এর অবজেক্ট ফর্ম হার, পজেসিভ অ্যাডজেক্টিভ হার, হার। আচ্ছা, আর পজেসিভ প্রোনাউন হার্স। দে থেকে দেম, দেয়ার আর দেয়ার্স। ইট থেকে অবজেক্ট ইট, ইটস, ইটস। এগুলো মানে তো সবাই জানা, আমি একটার মানে লিখে দিচ্ছি, বাদ বাকিগুলো একই রকম মানে হবে। আমি, আই আমি, মি আমাকে, মাই মানে আমার, আর মাইন মানেও আমার। এই এই দুটোর মানে একই থাকে, আর এই দুটোর ব্যবহারটা আলাদা করে বলে দেবো। এই দুটো ফর্মের বাংলা মানে প্রতিটাই একই,
তাহলে এখানে আমি হবে, এখানে আমরা হবে, এখানে ইউ মানে তুমি বা তোমরা হবে, এখানে হি সে, দে তারা, ইট ইহা বা এটা। আর যখন অবজেক্ট ফর্মে চলে যাবে তখন আমাকে, আমাদেরকে, তোমাকে, তাকে। যখন পজেসিভ অ্যাডজেক্টিভ হবে আমার, আমার, তোমার, আমার, আমাদের, তোমার বা তোমাদের, তার, তার, দেয়ার। আর এখানেও সেই একই বাংলা মানে থাকবে। তো এবার এই চারটে রূপের আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমি আমাকে আমার নাম স্মরণ করিয়েছিলাম। যদি এই বাক্যটা শুনতে অদ্ভুত লাগছে, নিজেকে কিভাবে স্মরণ করানো হয়, তবুও আমি ফর্মগুলো আলাদা সেইটা বোঝানোর জন্য আমি এটা দিলাম। আমি এটা সাবজেক্ট ফর্ম, আমাকে এটা অবজেক্ট ফর্ম, আমার নাম কোনো নাউনের আগে থাকলে এটা পোয়েসিভ অ্যাডজেক্টিভ হয়। মানে এই পোয়েসিভ অ্যাডজেক্টিভ ফর্মগুলো সবসময় মনে রাখতে হবে, এই যে ফর্মগুলো আছে এইগুলো সবসময় কোনো না কোনো নাউনের আগে বসে, নাউনের আগে। আর এই ফর্মগুলো একাই বসে, নাউন ছাড়া একাই বসে। তাহলে এখানে নামটা নাউন ওর আগে বসবে। তাহলে এখানে আমার ইংরেজি মাইন দেব না, মাই দেব। আর মাইনের ব্যবহারটা একটু পরে দেখাচ্ছি। তাহলে এটা ট্রান্সলেশন করলে কি হবে, আমি আমাকে আমার নাম স্মরণ করেছিলাম। আই, স্মরণ করানো, রিমাইন্ড, আই রিমাইন্ডেড। কাকে স্মরণ করেছিলাম? আমাকে, অবজেক্ট ফর্ম। সাবজেক্ট ফর্ম বাক্যের শুরুতে বসে, অবজেক্ট ফর্ম ভার্বের পরে বসে। আই রিমাইন্ডেড মি অফ, কার নাম? আমার নাম, অফ মাই নেম। আই রিমাইন্ডেড মি অফ মাই নেম। তাহলে এটা সাবজেক্ট ফর্ম গেল, অবজেক্ট ফর্ম গেল, পোয়েসিভ অ্যাডজেক্টিভ ফর্ম গেল। প্রোনাউনের আগে বসে এই ফর্মগুলো। আর পোয়েসিভ প্রোনাউন ফর্মগুলো কেমন হয়? একাই বসে। যেমন একটা উদাহরণ দিই, বাড়িটি আমার, বা বাইকটি আমার। দেখো এবার এই আমার কথাটি কোনো নাউনের আগে নেই, যেমন এখানে আমার কথাটি কোনো নাউনের আগে ছিল। আমার নাম, এই নামটা নাউন, এই নাউনের আগে আমার বসেছিল। কিন্তু এখানে দেখো আমারটা কোনো নাউনের আগে নেই, তাহলে এই যে আমার একা বসেছে, এই আমারের ইংরেজি মাইন। ওই একইভাবে এইগুলো সেই একইভাবে বসে। তাহলে কি হবে? দ্য বাইক ইজ মাইন, হলো? তাহলে এই আমার ইংরেজি মাইন। ঠিক আছে, তাহলে আমি শুধু এখানে আই, মি, মাই আর মাইন এই চারটি রূপের ব্যবহার দেখালাম প্রোনাউনের। এই সাতটি যে প্রোনাউন আছে এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, তো এই পার্সোনাল প্রোনাউনের 4 রকম রূপের ব্যবহার দেখালাম। এবার পরবর্তী যে প্রোনাউন আছে, প্রোনাউন 10 রকমের আছে। তো প্রথম ভাগটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এটার দেখালাম। এই সব প্রোনাউনের ট্রান্সলেশন রিলেটেড সব প্রোনাউনের ব্যবহার না জানলেও হবে, সেগুলো আমি পার্টস অফ স্পিচের যখন চ্যাপ্টার ডিটেলসে করাবো সেই সময় আমি প্রোনাউন্সের যে অবজেক্টিভটা রিলেটেড যে মানে অবজেক্টিভ কোশ্চেনের জন্য যেভাবে ডিটেলসে শেখাতে হয় সেগুলো আমি করাবো। এখন ট্রান্সলেশনসের জন্য যতটুকু অল্পভাবে প্রোনাউন্স রিলেটেড ইনফরমেশন আছে সেগুলো জাস্ট প্রোভাইড করব। আচ্ছা, এবার ইম্পার্সোনাল প্রোনাউন যে ইট রয়েছে, ইটের একটা ব্যবহার বলে দিই।
ধরা যাক ছেলেটি তার মাকে ডাকছে। শিশুটি তার মায়ের জন্য কাঁদছে। কুকুরটি তার খাবার খাচ্ছে। এইবারে দেখো, এই ছেলেটির জন্য তার ইংরেজি কি দেব? দেখো, ছেলেটি আছে, শিশু আছে, কুকুর আছে, তিনটেতেই তার আছে। এইবার এই ছেলেটি ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে আমরা ছেলেদের ক্ষেত্রে হিজ আর মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করি, তাহলে এখানে ছেলে, ওই জন্য তার ইংরেজি হিজ দেব। এইবারে দেখো, শিশুটি, শিশুটি তার মায়ের জন্য কাঁদছে। শিশুটি যদি আমি জেনে যাই যে ছেলে, তাহলে আমি এই তার ইংরেজি হিজ দেব। আর যদি জেনে যাই যে মেয়ে শিশু, তাহলে আমি তার ইংরেজি হার দেব। কিন্তু যদি আমি শিশুটা ছেলে কি মেয়ে না জানি, বা আমি শিশুটি ছেলে কি মেয়ে আমি প্রকাশ করতে না চাই, তাহলে কিন্তু এই তার ইংরেজি হিজ বা হার দেব না। যদি আমি শিশুটি ছেলে বা মেয়ে জানি, সেটা প্রকাশও করতে চাই, তখন আমি তার ইংরেজি ছেলে শিশু, যদি ছেলে শিশু হয় তাহলে হিজ দেব, মেয়ে শিশু হলে হার দেব, হিজ বা হার দেব। কিন্তু যদি আমি শিশুটি ছেলে কি মেয়ে না জানি, অথবা যদি শিশুটি ছেলে কি মেয়ে সেটা আমি প্রকাশ করতে না চাই, তখন কিন্তু তার ইংরেজি হিজ বা হার দেব না, তখন দেব ইটস, এই প্রোনাউনটি দেব। আবার কুকুর, কুকুরের ক্ষেত্রেও একই কথা। যদি মানুষ ছাড়া অন্য প্রাণীর ক্ষেত্রে যদি সেটি ছেলে পুরুষ কুকুর কি মেয়ে কুকুর সেটা আমি প্রকাশ করতে না চাই, তাহলে কিন্তু তার ইংরেজি আমি ইটসই দেব। ঠিক আছে? তো ট্রান্সলেশন করলে কি হয়, আমি এটা আর লিখলাম না। ছেলেটি তার মাকে ডাকছে, দ্য বয় ইজ কলিং হিজ মাদার। শিশুটি তার মায়ের জন্য কাঁদছে, দ্য চাইল্ড ইজ ক্রাইং ফর ইটস মাদার। আর কুকুরটি তার খাবার খাচ্ছে, দ্য ডগ ইজ ইটিং ইটস ফুড। ঠিক আছে? এইভাবে। আচ্ছা, এবার রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে একটু বলি। যদি বলি সে নিজেকে দোষ দিয়েছিল। আরেকটা যদি বলি সে নিজেই দুর্ঘটনাটি ঘটিয়েছিল। তাহলে এই নিজেই বা নিজেকে, এগুলো ইংরেজি কি হয়, সাবজেক্ট অনুযায়ী হয়। সাবজেক্ট যদি হি হয় তাহলে হিমসেলফ হবে, আর সাবজেক্ট যদি শি হয় তাহলে নিজে ইংরেজি হারসেলফ হবে। যাই হোক, আর দে হলে দেমসেলভস। এইরকম। তো সে নিজেকে দোষ দিয়েছিল। এবার দেখো, যদি নিজেকে থাকে তাহলে এটা অবজেক্টের জায়গায় বসবে। হি ব্লেমড হিমসেলফ। শুধু যদি নিজেকে বোঝায় তাহলে
এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা এই ভার্বের পরে অবজেক্টের জায়গায় বসবে। আর যদি এইরকম বোঝায় সে নিজেই দুর্ঘটনাটি ঘটেছিল, এইরকম যদি জোর দিয়ে বোঝায়, তাহলে এটাকে বলে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন। তো যদি এইরকম হয় সে নিজেই দুর্ঘটনাটি ঘটিয়েছিল, তখন এই সেলফযুক্ত প্রোনাউনটা যার উপরে জোর দিচ্ছে তার পাশেই বসবে। তাহলে এখানে ধরো সে ইংরেজি সি, তাহলে এখানে এমফ্যাটিক মানে এই হারসেলফ ইংরেজিটা এখানে যেমন ভার্বের পরে বসেছিল ওখানে বসবে না, এই যাকে জোর দিচ্ছে তার পাশেই বসবে। তাহলে সি হারসেলফ কজড দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে এখানে দেখো সি হারসেলফ, সে নিজেই দুর্ঘটনাটি ঘটিয়েছিল। তাহলে এইটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তো এগুলো কিভাবে ব্যবহার হয় বললাম। আচ্ছা, এরপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আছে, ডেমনস্ট্রেটিভ, আমি আর ডেমনস্ট্রেটিভ ওগুলো লিখছি না, জাস্ট আমি সেগুলো কি সেগুলো দিয়ে দিচ্ছি। দিস, দিস, দ্যাট, দোস, ওয়ান, ওয়ান্স, এই সবগুলো। সাচে, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে বলি, এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে এগুলো প্রত্যেকটার, এই যে প্রথমটা দিয়েছি, প্রথমটা সিঙ্গুলার পরেরটা প্লুরাল, প্রথমটা সিঙ্গুলার পরেরটা প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, সরি প্লুরাল। তো এগুলো যখন আমি প্রোনাউনের চ্যাপ্টার করাবো তখন ডিটেলসে আরো বোঝাবো। ট্রান্সলেশনের ক্ষেত্রে এগুলো জেনে রাখা কেন জরুরি সেটা বলে দিই। যেমন আমি প্রথমের যে উদাহরণটা দিই সেটা দিয়ে যদি বোঝাই, যেমন লিখলাম এই কলমটি এই কলমটি লাল, ঠিক আছে। আর যদি বলি এই কলমগুলি লাল, এবার দেখো এখানে এই কলমটি, এই কথাটা ইংরেজি, এই কথাটার ইংরেজি দুটোই, এই এই দিস দিস দুটোর মানেই হচ্ছে এই, ঠিক আছে। আচ্ছা, এটার মানে এই আর এটার মানে এইগুলি, যেহেতু একটা সিঙ্গুলার একটা প্লুরাল। তাহলে এই কলমটি, এই কথাটা একটা কলমকে বোঝাচ্ছে, তাহলে এখানে এই ইংরেজি কিন্তু এই দিসটি হবে। দিস পেন ইজ রেড। আর এখানে দেখো দিসটা সিঙ্গুলার, নাউনটাও সিঙ্গুলার। ও না, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, একই ব্যাপার। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর প্রোনাউন সব একই হয়, কিন্তু ব্যবহারটা আলাদা হয়। এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়েছে, নাউনের আগে বসেছে বলে। এটা প্রোনাউন হলে কেমন কেমন হতো বাক্যটা? এই হয় একটি লাল কলম, এই হয় একটি লাল কলম। তাহলে কি হবে? দিস ইজ আ রেড পেন। তাহলে দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এখানে দিসটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নাউনের আগে আছে থাকলে অ্যাডজেক্টিভ, আর নাউনের আগে না থাকলে একাই বসলে তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
যাই হোক, তাহলে এখানে এই দিসটা একটা নাউনকেই বোঝাচ্ছে, ওই জন্য এটা সিঙ্গুলার, এই দিসটা বসবে, এই স্পেলিংটা। আর ভার্বটাও দেখো সিঙ্গুলার, এখানেও সেই একটা কলমকেই বোঝাচ্ছে, ওই জন্য দিসটা সিঙ্গুলার, আর ভার্বটাও সিঙ্গুলার। আর যদি প্লুরাল হয় এই কলমগুলি, তখন কি হবে, তখন এই স্পেলিংটা বসবে, THESE। দিস কলমগুলি পেন্স, ভার্বটাও প্লুরাল, দিস প্লুরাল, পেন্স প্লুরাল, নাউনটা প্লুরাল হলো, ভার্বটাও প্লুরাল হলো, দিস পেন্স আর রেড। আর এটা যদি এরকম হতো, দিস আর রেড পেন্স, তখন কিন্তু এখানে আর বসতো না, যেহেতু এটা প্লুরাল। দিস আর রেড পেন্স, এইগুলি হয় লাল কলম। এটার বাংলা হতো এইগুলি হয় লাল কলম। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমি শুধু দিস আর দিস, THIS আর THESE এই দুটোর বললাম, বাকিগুলো সেই একইভাবেই ব্যবহার হবে। এগুলো যে আমি যখন প্রোনাউনের চ্যাপ্টারে করাবো তখন ডিটেলসে আলোচনা করব। এখন সময় কম, এই জন্য সবগুলো আলোচনা করা গেল না। যাই হোক, ট্রান্সলেশনের ক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এইভাবে ব্যবহার হয়। আচ্ছা, এবার ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। ইনডেফিনিট প্রোনাউন কি আছে? সামওয়ান, সামবডি, anyone by anybody, something, anything, nothing, one। এই এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সরি ইনডেফিনিট প্রোনাউন, মানে এইগুলো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এই ইনডেফিনিট প্রোনাউন গুলো কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, আরটা দেওয়া হলো না। এভরিওয়ান বা এভরিবডি, ঠিক আছে। এই ইনডেফিনিট প্রোনাউন গুলো সবসময় কি হিসাবে ব্যবহার হয়? সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, এটা মনে রাখতে হবে। অনেকে এগুলোকে ভুল করে, বিশেষ করে এই দুটোকে, এভরিওয়ান বা এভরিবডি, এইটাকে সবসময় অনেকে ভুল করে প্লুরাল ধরে। যেমন প্রত্যেকে তার দেশকে ভালোবাসে, প্রত্যেকে তার দেশকে ভালোবাসে। তাহলে এখানে প্রত্যেকে, সবাই এভরিওয়ানটা প্লুরাল হিসেবে ধরে, কিন্তু প্লুরাল নয়, এভরিওয়ানটা সিঙ্গুলার, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝায়। এভরিওয়ান ভালোবাসা, লাভ। আর আমরা জানি এটা যেহেতু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তাহলে এই এভরিওয়ানটা সিঙ্গুলার হিসেবে হয়, ভার্বের সঙ্গে এস হয়েছে। এভরিওয়ান লাভস, এবার তার ইংরেজি হিজ অর হার দিতে পারি, নয়তো আমি দেয়ারও দিতে পারি। এভরিওয়ান লাভস হিজ অর হার বা দেয়ার কান্ট্রি, ঠিক আছে। এই যে এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, এই যে ইনডেফিনিট প্রোনাউন আছে, এই ক্ষেত্রে তার ইংরেজি হিজ অর হার দিতে পারি যদি আমি ছেলে মেয়ে উভয়কে বোঝাতে চাই, আলাদা আলাদা ভাবে। সিঙ্গুলার হিসেবে বললে এইভাবে দিতে পারি, বা দেয়ার প্লুরাল হিসেবেও এরকম দিতে পারি। আচ্ছা, এক্ষেত্রে হ্যাঁ, যে এটা তো গেল ইনডেফিনিট প্রোনাউন গেল। এরপরে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, ইচ, আইদার, নাইদার,
এইগুলো কিন্তু সিঙ্গুলার হিসেবেই ব্যবহার হয়। এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার আমার প্রোনাউনের ক্লাসে দেখে নেবে। তো যেমন একটা উদাহরণ দিই, ইচ এই কথাটা দিয়ে, মেয়েগুলির প্রত্যেকে সাদা পোশাক পরেছে। মেয়েগুলির প্রত্যেকে, তাহলে আমি কি করব, ইচ অফ দ্য গার্লস, ইচ অফ দ্য গার্লস, এইচটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। আর ওই জন্য পড়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হয়, হ্যাজ হ্যাভ এর মধ্যে আমরা হ্যাভ নেব না, হ্যাজ নেব। ইচ এই অনুযায়ী, ইচ হ্যাজ ওর্ন হোয়াইট ড্রেসেস, ইচ অফ দ্য গার্লস হ্যাজ ওর্ন হোয়াইট ড্রেসেস, মেয়েগুলির প্রত্যেকে সাদা পোশাক পরেছে। তো আইদার দুজনের মধ্যে একজনকে বোঝায়, আর নাইদার দুজনের মধ্যে কোনোটাকেই বোঝায় না। এগুলোও সেই একইভাবে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। যেমন যদি বলি দুটি মেয়ের প্রত্যেকে সাদা পোশাক পরেছে, তখন কি হবে, দুটি মেয়ের মধ্যে প্রত্যেকে বোঝাবে, তাহলে আইদার অফ দ্য গার্লস হ্যাজ ওর্ন হোয়াইট ড্রেসেস, তখন ড্রেসেস হবে না, হোয়াইট ড্রেস হবে, সিঙ্গুলার যেহেতু। আচ্ছা, আগের বারেও ড্রেসেস হবে না, এ হোয়াইট ড্রেস হবে, সিঙ্গুলার যেহেতু। আচ্ছা, যদি বলে হয় দুটি মেয়ের কেউই সাদা পোশাক পরেনি, দুটি মেয়ের কেউই সাদা পোশাক পরেনি, তাহলে কি হবে, নাইদার অফ দ্য গার্লস হবে, নাইদার অফ দ্য গার্লস হ্যাজ ওন হোয়াইট ড্রেস। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তাহলে এইভাবে ব্যবহার হয় ট্রান্সলেশনসের ক্ষেত্রে। আরো ডিটেলসে আমি যখন প্রোনাউন চ্যাপ্টার করাবো তখন বোঝাবো, বিশেষ করে অবজেক্টিভ কোশ্চেনের জন্য। এখন আমরা শিখছি ডেসক্রিপটিভ কোশ্চেনের জন্য বা রাইটিং এর জন্য, আর ট্রান্সলেশনের জন্য তো অবশ্যই বাংলা থেকে ইংলিশ। আচ্ছা, এরপরে রেসিপ্রোকাল যে প্রোনাউন আছে, রেসিপ্রোকাল প্রোনাউন দুটো আছে, ইচ আদার আর ওয়ান অ্যানাদার। এগুলো দুটোরই একই মানে, পরস্পরকে, পরস্পরকে বা একে অপরকে, দুটোরই একই মানে। তবে এইটা দুজনের ক্ষেত্রে ব্যবহার হয়, আর এই ওয়ান অ্যানাদার দুইয়ের অধিক জনের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন দুটি মেয়ে একে অপরকে ঘৃণা করে, ঘৃণা করে, তাহলে কি হবে, the two girls hate, দুজন বেরোচ্ছে তাই ইচ আদার হবে, ইচ আদার, ইচ আদার। আর যদি বলতাম মেয়েগুলি, তাহলে এটা দুইয়ের অধিক জনকে বোঝায়, তখন লিখতাম দ্য গার্লস হেট ওয়ান অ্যানাদার। ঠিক আছে। আচ্ছা, এইবার রিলেটিভ প্রোনাউন সম্পর্কে একটু জানবো। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কোনগুলো আছে, হু, হুম, হোয়াট, হুজ,
যেসব ডব্লিউএইচ ওয়ার্ডের দ্বারা ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর এগুলোর মানে কে আসবে না, যে আসবে। কে বোঝালে ওটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, আর যে আসলে ওটা রিলেটিভ প্রোনাউন হয়। হুমটা কাকে হয়, এখানে হবে যাকে। হোয়াট মানে যে, যা, সরি যা। আর হুজ মানে যার। এছাড়াও হচ্ছে দ্যাট, এটার মানে যে। তো আরেকটা আছে হুইচ, মানে যেটি। এগুলো বাক্যের শুরুতে বসলে ইন্টারোগেটিভ প্রোনাউন, বাক্যের মাঝখানে যাকে, যার সঙ্গে রিলেশন আছে তাকে বোঝালে এগুলো রিলেটিভ। যেমন হু ইজ ইয়োর ফ্রেন্ড, কে তোমার বন্ধু। এখানে হুটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি এইরকম লেখা হয়, হি ইজ বিক্রম, হু ইজ মাই ফ্রেন্ড, সে হলো বিক্রম, যে হয় আমার বন্ধু। তাহলে এখানে যেটা কাকে বোঝাচ্ছে, বিক্রমকে বোঝাচ্ছে। তাহলে বিক্রম এই নাউনের সঙ্গে এই হু এর রিলেশন আছে, এই যে বোঝাচ্ছে। তাহলে এই এই হুটা হলো রিলেটিভ প্রোনাউন, আর এই হুটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে, যাকে বোঝাচ্ছে তার ঠিক পাশেই বসবে, ঠিক আছে, সে যেখানেই থাকুক না কেন। আর হ্যাঁ, এইটা শুধু খেয়াল রাখতে হবে, এটা যদি বাক্যের শুরুতে থাকে তাহলে এর পাশেই হুটা বসবে। আচ্ছা, তাহলে তাহলে পার্টস মানে পার্টস অফ স্পিচ রিলেটেড যে ট্রান্সলেশনস আছে তার মধ্যে নাউন আর প্রোনাউন সম্পর্কে আমরা জানলাম। এবার জানবো অ্যাডজেক্টিভ সম্পর্কে। নাউন প্রোনাউন এই দুটি চ্যাপ্টারই বড়, মানে একটু ভালো করে জানতে হয়। এগুলো মোটামুটি অল্প করে জানলে হবে। আচ্ছা, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের 10টি ভাগ আছে, যেমন প্রোনাউনেরও আছে। তো তবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বেসিক ব্যাপারটা জানলেই হবে, বিশেষ করে ট্রান্সলেশনের বেশি কিছু জানার নেই। বেসিক ব্যাপারটা কি হচ্ছে না, ধরো একটা বাংলা বাক্য লিখলাম, ছেলেটি বুদ্ধিমান। আরেকটা লিখলাম, সে সে বুদ্ধিমান ছেলে। না, এরকম লিখলাম, সে বুদ্ধিমান লিখলাম। আরেকটা লিখলাম, সে বুদ্ধিমান ছেলে। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এখানে সেটা প্রোনাউন আর বুদ্ধিমানটা অ্যাডজেক্টিভ। এখানেও সেটা প্রোনাউন, বুদ্ধিমানটা অ্যাডজেক্টিভ। সেটা প্রোনাউন, বুদ্ধিমানটা অ্যাডজেক্টিভ, আর ছেলেটা নাউন। এবার এটা কি নাউন, এটা কমন নাউন, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো, এইটাতে অনেকের ভুল হয় অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। আচ্ছা, যখন দেখবো সে বুদ্ধিমান, এই বুদ্ধিমান অ্যাডজেক্টিভটা কোনো নাউনের আগে নেই, যেমন এখানে বুদ্ধিমানটা দেখো একটা নাউনের আগে রয়েছে, কমন নাউনের আগে রয়েছে। আর এখানে বুদ্ধিমানটা দেখো কোনো নাউনের আগে নেই। যখন বুদ্ধিমান মানে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ যদি কোনো নাউনের আগে না থাকে তাহলে তার আগে কোনো আর্টিকেলও বসবে না। হি ইজ ইন্টেলিজেন্ট হলো, কিন্তু এখানে দেখো এই অ্যাডজেক্টিভটা একটা নাউনের আগে বসেছে, আর আমি বলেছি কমন নাউনের আগে সবসময় আর্টিকেল বসাতে হবে সিঙ্গুলার যদি থাকে। তাহলে এখানে সিঙ্গুলার আছে, তাই আমি একটা আর্টিকেল বসাবো। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এবারে দেখো এখানে ইন্টেলিজেন্টের আগে আর্টিকেল বসানো হয়নি, কিন্তু এখানে ইন্টেলিজেন্টের আগে আর্টিকেল বসানো হয়েছে। কেন?
না, এখানে অ্যাডজেক্টিভটা কোনো নাউনকে ইন্ডিকেট করছে না, তারপরে কোনো নাউন নেই, ওই জন্যে আর্টিকেলও নেই। কিন্তু এই ইন্টেলিজেন্টটা একটা নাউনের আগে বসেছে, এবার সেই নাউনের জন্য সেই নাউনটা কমন নাউন হয়, সেই নাউনকে উদ্দেশ্য করে ওই অ্যাডজেক্টিভটার আগে আর্টিকেল বসেছে, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন না থাকলে আর্টিকেলও থাকবে না, আর অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন থাকে সেই নাউন অনুযায়ী একটা আর্টিকেল বসবে। আর এখানে অ্যান কেন হয়েছে, কারণ ইন্টেলিজেন্ট ভাওয়েল দিয়ে শুরু, ওই জন্য এই অ্যাডজেক্টিভটার আগে আর্টিকেল বসেছে, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভের রিলেটেড যে ট্রান্সলেশন আছে সেটা এইটুকু জানলেই মোটামুটি হবে। আচ্ছা, এরপরে আসবো ভার্ব সম্পর্কে। আচ্ছা, যত পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব, ঠিক আছে? আর ট্রান্সলেশনস এর ক্ষেত্রে এই ভার্ব যদি ভুল যায়, পুরো ট্রান্সলেশনসটাই, বাংলা থেকে ইংলিশ যখন ট্রান্সলেশন করা হবে, যদি ভার্ব অংশটা ভুল হয় পুরো ট্রান্সলেশনসটাই ভুল, ঠিক আছে? আর ভার্ব ঠিক থাকলে ঠিক, ভার্ব ভুল হলে পুরো সেন্টেন্স ভুল, কিন্তু যদি অন্য পার্ট ভুল যায় তবু সেন্টেন্সটা মোটামুটি চলবে, কিন্তু ভার্ব ভুল গেলে একেবারেই ভুল, ঠিক আছে? তো কোনো নাম্বার পাওয়া যাবে না। তো ওই জন্য ভার্বটা ভালো করে খেয়াল রাখতে হবে, আর ভার্ব খেয়াল রাখার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। কি? ভার্বটা কি টেন্সে ব্যবহার করতে হবে সেটা মাথায় রাখতে হয়। আচ্ছা, কি সেন্টেন্স আছে সেইটা মাথায় রাখতে হয় ভার্বটা, সেই সেন্টেন্স অনুযায়ী ভার্ব বসে। আচ্ছা, কি ভয়েস, ভার্বটা কি ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, সেইটা খেয়াল রাখতে হয়। হুম, এইগুলো, এই তিনটে মেনলি ব্যবহার হয়, তবে ভয়েস সব ভার্বের হয় না, ট্রানজিটিভ বা সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়ার ভয়েস হয়। তো ভার্ব বসানোর সময় এইগুলো খেয়াল রাখতে হয়, টেন্স, সেন্টেন্স আর ভয়েস, ঠিক আছে? এই টেন্স আর সেন্টেন্স এইটা তো অবশ্যই খেয়াল রাখতে হয়, আর ভয়েস হয় ট্রানজিটিভ ভার্বের শুধুমাত্র, সব ভার্বের ভয়েস হয় না, ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয় না, তবে কিছু কিছু স্পেশাল কেসে হয়, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তাহলে ভার্বসটা আমি যখন ট্রান্সলেশন করব এই তিনটের কথা খেয়াল করব, যেমন টেন্সের কথা, যেমন একটা বাক্য লিখি, দেখো এই তিনটের কথাই খেয়াল রাখতে হচ্ছে। যেমন একটা লিখলাম বাক্য, সে কি বইটি কিনেছে? এবার দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে এখানে আমার সেন্টেন্স জানতে হবে। আচ্ছা, টেন্স, কিনেছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট, এইটা থেকে আমি জানতে পারছি এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিনেছে, এটা থেকে আমি টেন্স জানতে পারছি, কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আর সেই বইটা কিনেছে, সে এখানে অ্যাক্টিভলি কাজটা করেছে, তাহলে এখানে ভয়েসটা জানতে পারছি, এই কিনেছে কথাটার দ্বারা ভয়েসটা জানতে পারছি, এটা কি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? আর যদি বলতো বইটি কেনা হয়েছে, তখন ওটা প্যাসিভ ভয়েস হতো। তাহলে দেখো, একটা বাক্য ট্রান্সলেশন করতে গেলে আমাকে তাহলে কি কোন সেন্টেন্স আছে সেটা খেয়াল করতে হয়, কোন টেন্স আছে সেটা খেয়াল করতে হয়, আবার কোন ভয়েস আছে সেটাও খেয়াল করতে হয়। তাহলে আমি এইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, যেহেতু এটা ইয়েস নো টাইপ কোশ্চেন, তাই এখানে অক্সিলারি ভার্বটা আগে আসবে। তাহলে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি হ্যাজ হ্যাভ হয়, তাহলে আমি এখানে হ্যাজ দেবো না হ্যাভ দেবো, কারণ সাবজেক্টটা সিঙ্গুলার ওই জন্য হ্যাজ দেবো, হ্যাজ। তারপর সাবজেক্ট দেবো হ্যাজ হি, এবার ভার্বের থার্ড ফর্ম, আর অ্যাক্টিভ ভয়েসের নিয়মে করব, হ্যাজ হি ভার্বের থার্ড ফর্ম, বট, হ্যাজ হি বট, তারপর দ্য বুক। তাহলে এখানে আমি কতগুলো নিয়ম অ্যাপ্লাই করলাম, যেহেতু এটা ইন্টারোগেটিভ কোশ্চেন, মানে ইয়েস নো কোশ্চেন, তাই অক্সিলারি ভার্বটা আগে দিয়েছি, তারপর সাবজেক্ট দিয়েছি, তারপর মেন ভার্ব দিয়েছি। তাহলে এটা সেন্টেন্স অনুযায়ী এইটা করলাম। আর যদি বলি টেন্স অনুযায়ী কি করলাম, কারণ কিনেছে প্রেজেন্ট পারফেক্ট, ওই জন্য অক্সিলারি ভার্বের জায়গায় হ্যাজ, মেন ভার্বের জায়গায় ভার্বের থার্ড ফর্ম। আর যদি বলি ভয়েস কিভাবে ইউজ করলাম, যে এটা অ্যাক্টিভ ভয়েস, ওই জন্য সাবজেক্ট আগে আছে, অবজেক্ট পরে আছে, ঠিক আছে? মানে
যদিও অ্যাক্টিভ ভয়েস ওইভাবে বিবেচনা করা হয় না, অ্যাক্টিভ ভয়েস এই ভার্বটা থেকে বিবেচনা করা হয়। এই হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, এটা অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ভয়েস। আর যদি এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস হতো তখন হতো হ্যাজ বিন আর ভার্বের থার্ড ফর্ম মানে বট হতো, মানে এই স্ট্রাকচারটা হতো। যদি বলতো বইটি কি কেনা হয়েছে, যদি এইরকম বলা হতো বইটি কি কেনা হয়েছে, বইটি কি কেনা হয়েছে, কার দ্বারা সেটা লেখা হলো না, উজ্জ্ব আছে। এখানে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে প্রেজেন্ট পারফেক্টের, তখন কিন্তু এইরকম হবে হ্যাজ দ্য বুক বিন বট। আচ্ছা, বাই হিম এটা কিন্তু বাংলা বাক্যতে দেওয়া নেই, এটা আমি উজ্জ্ব রাখতে পারি। ঠিক আছে, হ্যাজ দ্য বুক বিন বট, হ্যাজ দ্য বুক বিন বট, বইটি কি কেনা হয়েছে। এখানে দেখো তাহলে কি কি খেয়াল করে, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন তাই ওই জন্য ইয়েস নো কোশ্চেন, তাই ওটার জন্য অক্সিলারি ভার্ব প্রথমে দিয়েছি, আর তারপর সাবজেক্টের পর মানে এটা অবজেক্ট আছে, অবজেক্টের পর অক্সিলারি ভার্ব, বাকি অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব দিয়েছি। ঠিক আছে, তো ভার্ব ব্যবহার করার সময় এগুলো খেয়াল করতে হয়। এইবার আরেকটা জিনিস বলি, যখন কোনো সেন্টেন্সে বাংলা বাক্যে ভার্ব চেনা যায় না, যেমন একটা বাক্য লেখা হলাম ঘরটি অন্ধকার, বা আমরা সে বাড়িতে। এইবারে দেখো এখানে কিন্তু এই ঘরটি এটা নাউন, অন্ধকার এটা অ্যাডজেক্টিভ। এখানে দেখো ভার্ব নেই, সে এটা প্রোনাউন, বাড়িতে এটা একটা প্লেস, অ্যাডভার্ব, ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এইবারে দেখো এখানে কোনো ভার্ব নেই, কিন্তু ভার্ব ছাড়া তো বাক্য হয় না, তাহলে এখানে ভার্ব আছে, উজ্জ আছে, হয়। আর এখানে কি কি উজ্জ আছে, এখানে আছে, এটা উজ্জ আছে। সাধারণত এই বি আর কোনো জায়গায় আছে ইংরেজিও বিভার, আর হওয়া বোঝাও, হওয়া বোঝালেও বিভার, এই বিভার্বই সাধারণত উজ্জ থাকে বাংলা বাক্যে, কিন্তু ইংলিশ বাক্য লেখার সময় এটা উল্লেখ করতে হবে, উজ্জ রাখা যাবে না। তাহলে ঘরটি দ্য রুম, আর হয় ইংরেজি ইজ, আর তারপরে ডার্ক। একইভাবে সে বাড়িতে আছে হি, আর আছে ইংরেজি ইজ, বাড়িতে অ্যাট হোম, হি ইজ অ্যাট হোম। তাহলে এই ভার্বের চ্যাপ্টারে কি খেয়াল রাখতে হবে, ট্রান্সলেশনের সময় যদি কোনো ভার্ব উজ্জ থাকে মানে না দেওয়া থাকে, এগুলো এরকম ভার্ব না দেওয়া থাকে, তখন বুঝে নিতে হবে এখানে বি ভার্বই হবে। ঠিক আছে, আচ্ছা এর পরের পার্ট কি, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব। আচ্ছা এটা বলে রাখি, এটা কিন্তু মিসলেনিয়াস ট্রান্সলেশনসের পার্ট 1 চলছে, পার্ট 1 পার্টস অফ স্পিচ। এবার আমি অ্যাডজেক্টিভ সরি অ্যাডভার্ব, অ্যাডভার্ব রিলেটেড ট্রান্সলেশনসের জন্য অ্যাডভার্বটা একটু বলবো। আচ্ছা, অ্যাডভার্ব টাইম, প্লেস আর ম্যানার, এইগুলো পজিশন বলবো। আচ্ছা, অ্যাডভার্ব অফ টাইম যদি বলি, ধরো টুডে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব প্লেস যদি বলি হিয়ার বা দেয়ার। অ্যাডভার্ব ম্যানার যদি বলি ক্লিয়ারলি, যেগুলো এলওয়াই যুক্ত হয় সাধারণত, কিছু কিছু আছে আবার এলওয়াই যুক্ত হয়ও না, ফার্স্ট,
ইত্যাদি। তো এইগুলোর নিয়ম কি আছে না, কোনো সেন্টেন্সে যেমন সে দ্রুত হাঁটছে, আরটা লিখলাম আমি তাকে ওখানে দেখেছিলাম। তাহলে দুটো বাক্যে আমি অ্যাডভার্বটা খুঁজে নেব। তাহলে অ্যাডভার্ব কি আছে, দ্রুত, এটা অ্যাডভার্ব ম্যানার। কিভাবে হাঁটছে, দ্রুত, অ্যাডভার্ব ম্যানার, এটা মোটামুটি অ্যাডভার্ব। আর আমি তাকে ওখানে দেখেছিলাম, এটা অ্যাডভার্ব প্লেস, মোটামুটি এটা অ্যাডভার্ব। এবার এগুলো আমরা বসাবো কোন জায়গায় বাংলা বাক্যে। এবার দেখো এই বাক্যে যে ভার্বটা আছে এখানে কোনো এই ভার্বের কোনো অবজেক্ট নেই, ইন্ট্রানজিটিভ ভার্ব। আর দেখো এই বাক্যে একটা অবজেক্ট আছে, কাকে দেখেছিলাম, তাকে, এটা অবজেক্ট। তাহলে যদি অবজেক্ট না থাকে কোনো বাক্যে, এই বাক্যে যেমন এই ভার্বের যেমন অবজেক্ট নেই, তাহলে আমরা এই ভার্বের পরেই এই অ্যাডভার্বটা বসিয়ে দেব। হি হি ইজ ওয়াকিং ফাস্ট। তাহলে আমরা এখানে অ্যাডভার্বটা কোথায় বসালাম, ভার্বের পরে, যেহেতু ভার্বের অবজেক্ট নেই। কিন্তু যদি কোনো ভার্বের অবজেক্ট থাকে তাহলে কি করব, তাহলে আই স হিম, আমি তাকে দেখেছিলাম। তাহলে এই ভার্বের অবজেক্ট আছে হিম, তাহলে এই অবজেক্টের পরে আমি এই অ্যাডভার্বটা দেব, ওখানে, দেয়ার, আই স হিম দেয়ার। তাহলে এখানে আমি অ্যাডভার্বের কি বোঝাতে চাইছি, যে এই যে অ্যাডভার্ব আমরা বসিয়েছি, এই অ্যাডভার্ব বসিয়েছি আর এই অ্যাডভার্ব বসিয়েছি, অ্যাডভার্বের যদি ভার্বের অবজেক্ট থাকে না থাকে, তখন সেই ভার্বের পরেই ঠিক পাশেই অ্যাডভার্ব বসবে। মানে এই এই অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস আর অ্যাডভার্ব ম্যানার সবকটাই একই নিয়ম। আর যদি কোনো ভার্বের অবজেক্ট থাকে, এটা তো অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে তাহলে এই অবজেক্টের এই ভার্বের ঠিক পরে অ্যাডভার্ব বসবে না, সেই অবজেক্টের পরে অ্যাডভার্ব বসবে। ভার্বের অবজেক্ট না থাকলে তার ঠিক পরে অ্যাডভার্ব বসবে, আর ভার্বে যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টের পরে অ্যাডভার্ব বসবে, মানে শেষে বসবে। ঠিক আছে, এই নিয়মটা বুঝলে হবে। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, কোনো সেন্টেন্সে যদি এই তিনটে অ্যাডভার্ব সবই থাকে, তাহলে বসানোর নিয়ম হচ্ছে এটা উল্টে যাবে, আগে অ্যাডভার্ব ম্যানার বসবে, তারপর অ্যাডভার্ব প্লেস বসবে, আর শেষে অ্যাডভার্ব টাইম বসবে, অর্থাৎ এমপিটি, এই নিয়মে বসবে। যদি একই কোনো বাক্যে এই তিনটে সবই থাকে, বা এর মধ্যে যে কোনো দুটো রয়েছে, বা এই দুটো রয়েছে এরকম হতে পারে, বা এই দুটো রয়েছে এরকম হতে পারে, এইভাবে বসাতে হবে। যেমন সে ওখানে গতকাল, সে ওখানে গতকাল জোরে জোরে চিৎকার করছিল, চিৎকার করছিল। তাহলে এখানে দেখো অ্যাডভার্ব প্লেস আছে, অ্যাডভার্ব প্লেস আছে, অ্যাডভার্ব টাইম আছে, অ্যাডভার্ব ম্যানার আছে। তাহলে একই বাক্যে তিনটে আছে, তাহলে আমি বসাবো কি করে, এই নিয়মে বসাবো। হি বা সি চিৎকার করছিল, ওয়াজ শাউটিং, শি ওয়াজ শাউটিং। এবার জোরে ইংরেজি, লাউডলি, শি ওয়াজ শাউটিং লাউডলি। ওখানে এবারে প্লেস হবে, শি ওয়াজ শাউটিং লাউডলি দেয়ার, গতকাল
yesterday. She was shouting loudly there yesterday. ঠিক আছে, manner, place, time. তবে কোন বাক্যে এরকম তিনটে অ্যাডভার্ব থাকলে এক্ষেত্রে এর মধ্যে এই টাইমকে প্রথমে আনা যায়। প্রথমে আনলে এরপরে একটা কমা দিতে হয়। আমি ইয়েস্টারডেটা আগেও দিতে পারি, দিয়ে এটা কমা দিতে পারি। ঠিক আছে, তখন এটা ছোট হাতের হয়ে যাবে। একাধিক অ্যাডভার্ব থাকলে এরকম করা যেতে পারে। আচ্ছা, এরপর এবার এই যে অ্যাডভার্ব গুলো আছে, এই অলওয়েজ, নেভার, অফেন, রেয়ারলি, ইউজুয়ালি, এগুলো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অলমোস্ট অ্যাডভার্ব ডিগ্রি। অলমোস্ট আছে, আরো অ্যাডভার্ব আছে কোয়াইট, এগুলো অ্যাডভার্ব ডিগ্রি। জাস্ট, অলরেডি, অ্যাডভার্ব টাইম। ঠিক আছে, এই যে অ্যাডভার্ব গুলো রয়েছে, এই অ্যাডভার্ব গুলো যদি সাধারণ বাক্য হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে কি হয়, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, এই যে অ্যাডভার্ব গুলো দিয়েছি, এই অ্যাডভার্ব গুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, মেন ভার্বের আগে বসে। মেন ভার্বের আগে বসে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে কি হয়, সাবজেক্টের আগে বসে। বিশেষত ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্টের আগে বলছি, সরি, সাবজেক্টের পরে বসে। দুটো উদাহরণ দেওয়া যাক অ্যাসার্টিভ সেন্টেন্সের মেন ভার্বের আগে। যেমন যদি বলি, সে সব সময় দেরি করে আসে, তাহলে কি হবে, সব সময় এটা অ্যাডভার্ব, অলওয়েজ, তাহলে হি অলওয়েজ কামস লেট হলো। আর এটা তো একটা ভার্ব রয়েছে এই মেন ভার্বের আগে, তাহলে এই অলওয়েজ বসলো। আর যদি দুটো ভার্ব থাকে কি হবে, আচ্ছা, যদি এটা ফিউচার টেন্স করে দিই, সে সব সময় তোমাকে ঠকাবে, সে সব সময় তোমাকে ঠকাবে। এটা সাধারণত এই ফিউচারে হয় না, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। আমি অন্য একটা অ্যাডভার্ব দিচ্ছি এর মধ্যে। যেমন সে প্রায় কাজটি শেষ করেছে, তাহলে প্রায় ইংরেজি কি, অলমোস্ট। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব দুটোই আছে। এক্ষেত্রে কি হবে,
হি হ্যাজ অলমোস্ট ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে কি হলো, আমি বললাম কি মেন ভার্বের আগে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই অ্যাডভার্বটা বসে, তাহলে এই ফিনিশড এর আগে অলমোস্ট বসেছে। এখানে দেখো দুটো অক্সিলারি ভার্ব, দুটো ভার্ব আছে, এটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব। এই মেন ভার্বের আগেই কিন্তু এই ভার্বগুলো সব বসে, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, যদি এইটা এরকম হয়, সে কি প্রায় কাজটি শেষ করেছে, সে কি প্রায় কাজটি শেষ করেছে, তাহলে এখানে কি হবে, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। হ্যাজ হি অলমোস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এখানে কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এই কি বলেছি সাবজেক্টের পরে বসে এই ভার্বগুলো, এই অ্যাডভার্বগুলো। তাহলে এই দেখো এই সাবজেক্ট, এই সাবজেক্টের পরে অ্যাডভার্ব বসেছে, ঠিক আছে, এইরকম হয়। যাই হোক, অ্যাডভার্বের ট্রান্সলেশনস ট্রান্সলেশনসের ক্ষেত্রে, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনসের ক্ষেত্রে অ্যাডভার্বের ক্ষেত্রে মানে অ্যাডভার্ব এই পার্টস অফ স্পিচটা এইটুকু জানলেই হবে। আচ্ছা, এবার জানবো প্রিপোজিশন সম্পর্কে। এইটা ভালো করে বুঝতে হবে, এইটা প্রায় অনেকেই ভুল করে। প্রিপোজিশন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনসের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখলে সব প্রিপোজিশনের ব্যবহারই পারা যাবে। প্রিপোজিশন জানো তো তোমরা সবাই, ইন, অন, সরি, ইন, অন, অ্যাট, টু, বাই, উইথ, ফ্রম, এরকম প্রচুর আছে, অনেকগুলো আছে। তো এইগুলো একটা নিয়ম বলে দিচ্ছি, এই নিয়মটা সবাই বুঝতে পারলে যত প্রিপোজিশন আছে সবগুলোই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে সুবিধা হবে। তো কি নিয়ম সেটা, দেখো, সে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, ছেলেটি গাছ থেকে পড়ে গেল, ছেলেটি গাছ থেকে পড়ে গেল থেকে। আচ্ছা, বাবা বাড়িতে আছেন তে। ভাত ভাত আমার দ্বারা দ্বারা রান্না করা হচ্ছে। জন্য ইংরেজি ফর, থেকে ইংরেজি ফ্রম, তে ইংরেজি এখানে বাড়িতে অ্যাট, আর দ্বারা ইংরেজি বাই। এইবার একটা জিনিস লক্ষ্য করো সবাই, এই যে প্রিপোজিশনের বাংলাগুলো এই বাক্যগুলোতে কোথায় পাচ্ছি, এই জন্য ইংরেজি ফর, থেকে ইংরেজি ফ্রম, বাড়িতে ছোট জায়গায় বোঝাচ্ছে ওই জন্য অ্যাট, বা কারোর দ্বারা কাজ বোঝাচ্ছে ওই জন্য বাই বোঝাচ্ছে, মানে বাই হচ্ছে। তো এইগুলো দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই প্রিপোজিশনের বাংলাগুলো বাংলা বাক্যে যে শব্দের পরে বসে ইংলিশ বাক্যে ঠিক তার আগে বসবে। তাহলে তোমার জন্য, তোমার ইংরেজি এখানে ইওর হবে না, ইউ হবে, কারণ প্রিপোজিশন, এটা তো প্রিপোজিশনের পরে ফর, আর প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে। তো তোমার ইংরেজি ইওর বসালে হবে না, একটু আগে বলেছি ইওর এর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ,
ইউ বসবে, ফর ইউ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, ফরটা তো প্রিপোজিশন, এই দেখো এই এসছে, আর তোমার ইংরেজিটা এই এসছে। তাহলে বাংলা বাক্যে যে শব্দের পরে প্রিপোজিশনের বাংলাটা বসে, ইংলিশ করার সময় সেটা উল্টে যায়, মানে সেই শব্দের আগে হয়ে যায়। দেখো তোমার ইংরেজি ইউ হয়েছে আর প্রিপোজিশনটা এখানে চলে এসছে। তাহলে এখানে কি হবে ট্রান্সলেশনটা? হি ইজ ওয়েটিং, হি ইজ ওয়েটিং ফর ইউ। একইভাবে গাছ থেকে ইংরেজি ট্রি ফ্রম নয়, ফ্রম দ্য ট্রি। তাহলে দ্য বয়, সরি, the boy is, sorry, past tense এটা, the boy fell from the tree। এখানে দেখো গাছ থেকে, গাছটা দেখো ইংলিশটা থেকে, ইংলিশটা আগে বসেছে, আর গাছ ইংলিশটা শেষে বসেছে, ফ্রম দ্য ট্রি, গাছ থেকে, ফ্রম দ্য ট্রি। বাবা বাড়িতে আছে, ফাদার ইজ, বাবা আছেন হলো, এবার বাড়িতে দেখো তে ইংলিশটা আগে বসবে, অ্যাট, আর বাড়ি ইংরেজি হোম হলো। ভাত আমার দ্বারা রান্না করা হয়েছে, রাইস ইজ কুকড। এবার দেখো এইটুকু মানে ভাত রান্না করা হয়েছে, আমার দ্বারা পড়ে রয়েছে, এই দ্বারা ইংলিশটা আগে বসবে, বাই, আর তারপর আমার, মি, অবজেক্ট ফর্ম। মাই হবে না, মি হবে, কারণ এইটা সবাই মনে রাখবে, প্রিপোজিশনের পর অবজেক্ট ফর্ম হয়। আমি আগেই বলেছি চারটে করে ফর্ম হয় প্রোনাউনের। আই এটা সাবজেক্ট ফর্ম, মি অবজেক্ট ফর্ম, এটা পোয়েসিভ অ্যাডজেক্টিভ, আর এটা পোয়েসিভ প্রোনাউন। তাহলে এখানে এই শোনাচ্ছে, এই এই এইটার বাংলা শোনাচ্ছে, কিন্তু এইটা করলে হবে না। আমার মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে সবসময় কি ফর্ম বসে, অবজেক্টিভ কেস বসে, ওই জন্য অবজেক্ট ফর্ম দিতে হবে। তাহলে অবজেক্ট ফর্ম এইটা বা এইটার মতো বাংলা শোনালেও আমাকে এই ফর্মটা দিতে হবে, এই ফর্মটা এখানে দিতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, এটা সবাই মনে রাখবে। এই ভুলটাও হয় এখানেও, দেখো তোমার জন্য, তোমার ইংরেজি ইওর হয়, কিন্তু কিন্তু এখানে ইউ বসেছে কেন? কারণ ইওরটা হচ্ছে পোয়েসিভ ফর্ম, ইউ সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্মও ইউ, এটা ইওর, এই ফর্মের বাংলাটা এখানে শোনাচ্ছে, কিন্তু এই ফর্ম দিলে হবে না, এই ফর্মটা দিতে হবে, অবজেক্ট ফর্ম। কারণ মনে রাখবে প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট ফর্ম বসে। আচ্ছা, প্রিপোজিশন সম্পর্কে এইটুকু জানলেই হবে। ট্রান্সলেশনস এর ক্ষেত্রে আচ্ছা, এবার রইল পরে কনজাংশন আর ইন্টারজেকশন। আচ্ছা, কনজাংশনস ট্রান্সলেশনস এর ক্ষেত্রে অবশ্যই জানতে হবে। কনজাংশন দুই ধরনের আছে, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, অর, সো ইত্যাদি। আরো আছে, সেগুলো কনজাংশন যখন করাবো ডিটেলসে বলবো। আর আরেক ধরনের কনজাংশন আছে, সেটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি আছে, এই কোঅর্ডিনেটিং গুলো বাদ দিয়ে, দ্যাট, হু, যত ডব্লিউএইচ আছে সব, বিকজ, ইফ ইত্যাদি। এবার একটা কথা বলি, এই কনজাংশন গুলো যদি কোনো বাক্যে না থাকে, ধরো একটা বাক্য লিখলাম, শি ইজ
দেখো এখানে দুটো সেপারেট সেন্টেন্স, আই হেল্পড হার, শি বিকেম হ্যাপি, দুটো সেপারেট সেন্টেন্স। তো দুটো সেপারেট সেন্টেন্স, এখানে যদি আমি একটা কনজাংশন দিয়ে দিই, যদি এখান থেকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন সো দিয়ে দিই, আই হেল্পড হার সো, সুতরাং আমি তাকে সাহায্য করেছিলাম, সো সুতরাং সে খুশি হয়েছিল। তাহলে এখানে দেখো এই দুটো সেন্টেন্স জুড়ে দিলাম একটা কনজাংশন দিয়ে। যখন দুটো সেন্টেন্স জুড়ে দিলাম কনজাংশন দিয়ে, তখন এটার এই দুটো আর আলাদা আলাদা সেন্টেন্স রইল না, আলাদা আলাদা ক্লজ তৈরি হয়ে গেল। এটা একটা ক্লজ হলো, এটা একটা ক্লজ হলো, ঠিক আছে। তাহলে এটা বাক্য রইল না, এটা বাক্যের অংশ হয়ে গেল। তাহলে ক্লজ মানে বাক্যাংশ হয়ে গেল, তখন এই পুরোটাই একটা সেন্টেন্স হয়ে গেল, এগুলো আলাদা আলাদা সেন্টেন্স রইল না, এটা পুরোটাই সেন্টেন্স হয়ে গেল। আর যখন এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কোনো সেন্টেন্স, দুটো সেন্টেন্স আলাদা আলাদা সেন্টেন্স জুড়তে ব্যবহার হবে, তখন সেই পুরো সেন্টেন্সটাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। একইভাবে যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো দুটো সেন্টেন্স যুক্ত করে, যেমন আই সেড I met a man. He is a soldier. এখানে দুটো আলাদা সেন্টেন্স লেখা রয়েছে। এই দুটো সেন্টেন্স যদি আমি এই হু সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জুড়ে দিই, I met a man who is a soldier. আমার একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল যে হয় একজন সৈনিক। এখানে দুটো তাহলে আর সেন্টেন্স রইল না, দুটো কি হয়ে গেল, ক্লজ হয়ে গেল, দুটো আলাদা আলাদা ক্লজ হয়ে গেল, বাক্যাংশ হয়ে গেল। আর এই পুরোটাই একটা সেন্টেন্স হয়ে গেল। আর যখন এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে দুটো ক্লজ যুক্ত করা হবে, দুটো সেন্টেন্স যুক্ত করা হবে বা দুটো ক্লজ যুক্ত করা হবে, তখন পুরো সেন্টেন্সটাকে বলা হবে কি, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি এই কনজাংশন, কোনো কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোনো কনজাংশন ব্যবহার না করা হয়, তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। যেমন এখান থেকে শুধু এই যদি এই বাক্যটা যদি ধরি, আই হেল্পড হার, এটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে কি কোনো কনজাংশন নেই। আরেকটা কথা বলে দিই, এই কনজাংশন গুলো যদি কোনো বাক্য জুড়তে না ব্যবহার করা হয়, যদি যদি দুটো শব্দ জুড়তে ব্যবহার করা হয় বা দুটো ফ্রেজ জুড়তে ব্যবহার করা হয়, তখন কিন্তু এই কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স হবে না, তখন শুধু সিম্পল সেন্টেন্স হবে। যেমন ইউ অ্যান্ড, যদি আমি এরকম দিই, ইউ অ্যান্ড আই, দেখো এই অ্যান্ডটা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন, ইউ অ্যান্ড আই হেল্পড হার, মানে তুমি এবং আমি তাকে সাহায্য করেছিলাম। এখানে দেখো এই অ্যান্ড দিয়ে দুটো শব্দ যুক্ত করা হয়েছে জাস্ট। যখন দুটো শব্দ যুক্ত করা হবে, তখন কিন্তু এই পুরো বাক্যটা ইয়ে কম্পাউন্ড বা কমপ্লেক্স হবে না, তখন এটাও কিন্তু সেই সিম্পল সেন্টেন্সই থাকবে, সরল বাক্য। কারণ এখানে দুটো, এখানে দেখো দুটো আলাদা বাক্য যুক্ত করা হয়েছিল, দুটো আলাদা বাক্য, কিন্তু এখানে দেখো দুটো আলাদা বাক্য যুক্ত করা হয়নি, দুটো আলাদা শব্দ যুক্ত করা হয়েছে, তখন কিন্তু এটা সিম্পল সেন্স থাকবে। আর যদি দুটো বাক্য যুক্ত করা হয়, তখন সেটা হয় কম্পাউন্ড সেন্টেন্স হবে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হয়, আর যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হবে, ঠিক আছে। আর বড় বড় বাক্য বানাতে গেলে কিন্তু এই কনজাংশনের ব্যবহার ভালো করে জানতে হবে, সেটা আমি কনজাংশনের চ্যাপ্টারেও বলবো। আর উপরন্তু এই যে মিসলেনিয়াস ট্রান্সলেশনসের যে বিভিন্ন পার্ট ভাগ করে নিচ্ছি, সেই ভাগের মধ্যে একটা ভাগে আমি কিন্তু এই কনজাংশনস নিয়ে আলোচনা করব। আর কনজাংশনস গুলো ভালো করে, এর ব্যবহার, এই যে বিভিন্ন ধরনের কনজাংশনস আছে, এগুলোর ভালো ব্যবহার জানতে পারলে তবেই কিন্তু এই বড় বড় বাক্য যেগুলো কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স হয়, সেগুলো কিন্তু ভালোভাবে লেখা সম্ভব, নির্ভুলভাবে, ঠিক আছে। তো কনজাংশন সম্পর্কে ট্রান্সলেশন রিলেটেড এইটুকু জানলেই হবে। এটা আমি এখন অল্প করে বোঝালাম, যখন কনজাংশন সম্বন্ধে ডিটেলসে বোঝাবো আরো ভালোভাবে জানা যাবে। আচ্ছা, এবারে লাস্ট পার্টস অফ স্পিচ, ইন্টারজেকশন।
ইন্টারজেকশনস। ইন্টারজেকশনস কোনগুলো? যে শব্দের দ্বারা আমাদের বিভিন্ন আবেগ বোঝা যায়, যেমন আনন্দের আবেগ বোঝা যায় হাররা, হাররা বা হুররে, স্পেলিং একটু আলাদা হয়, উচ্চারণ এটা হুররে উচ্চারণ, এটা হাররা উচ্চারণ। এটার দ্বারা আনন্দের আবেগ বোঝা যায়। আচ্ছা, এটার দ্বারা দুঃখের আবেগ বোঝা যায়, এটার দ্বারা প্রশংসার আবেগ বোঝা যায়। হুম, এটার দ্বারাও বিস্ময়ের আবেগ বোঝা যায়। তো এই রকম আবেগসূচক শব্দকে বলা হয় ইন্টারজেকশন। এবার একটা কথা, ট্রান্সলেশনসের ক্ষেত্রে তাহলে ইন্টারজেকশনের ব্যবহারটা কেন জানতে হবে, দেখা যাক। ধরো লেখা হলো কি মজা ছেলেটি অন্ধ, ছেলেটি পুরস্কার জিতেছে। এবার দেখো কি মজা ইংরেজি দিলে হুরে বা হারা যে কোনো একটা দেবো, হুরে, ঠিক আছে। এইবারে দেখো আমরা কি করি, না একটা শব্দ, সাধারণত একটা সেন্টেন্সের একটা শব্দ দিলে পরে তারপর স্মল লেটারে শুরু করি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যে ইন্টারজেকশন, এই ইন্টারজেকশন কিন্তু একটা সেন্টেন্সের বহির্ভূত অংশ, মানে এই সেন্টেন্সের সঙ্গে এই কনজাংশনের কোনো, এই ইন্টারজেকশনের কোনো যোগাযোগ নেই, ঠিক আছে, মানে গ্রামাটিক্যাল রিলেশন নেই, ওই জন্য এটা সেন্টেন্সের বাইরের অংশ। ওই জন্যে এই ইন্টারজেকশন বসানোর পরে আমরা বাকি যে অংশটুকু লিখবো, সেন্টেন্সটা লিখবো, সেই সেন্টেন্সটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করব। তাহলে অন্ধ ছেলেটি, দা ব্লাইন্ড বয়। এবারে এখানে দেখো এই দাটা বড় হাতে দিয়েছি কেন, না এই ইন্টারজেকশন বাক্যের অংশ নয়, বাক্যের বহির্ভূত অংশ। বাক্যে যদি অংশ হতো তাহলে আমি কিন্তু এই শব্দটার পরে আমি ছোট হাতের ক্যাপিটাল স্মল লেটার দিয়ে শুরু করতাম, কিন্তু এটা বাক্যের বহির্ভূত অংশ হওয়ায় ইন্টারজেকশনের পরে একটা এক্সক্লেমেশন মার্ক হবে, আর যেহেতু বাক্যের বহির্ভূত অংশ তাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। দ্য ব্লাইন্ড বয় হ্যাজ ওন আ প্রাইজ। তো ইন্টারজেকশন সম্পর্কে এইটুকু জানলেই হবে, যে ইন্টারজেকশনের পরে ক্যাপিটাল লেটার দিয়ে সেন্টেন্স শুরু হয়। তাহলে আজকের ক্লাসে কি জানলাম, এই পার্টস অফ স্পিচ, আটটা যে পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন ও ইন্টারজেকশন, এই আটটা পার্টস অফ স্পিচের ট্রান্সলেশনসের জন্য সঙ্গে রিলেটেড যে বিষয়গুলো একটু জানা জরুরি, সেগুলো আমি আলোচনা করলাম, ঠিক আছে। তো এই ভিডিওটা, এই যে ভিডিওটা বানালাম এটা পার্ট 1 হলো, ঠিক আছে। তো এই ক্লাসটা পার্ট 1 ছিল, এই ট্রান্সলেশন মানে মিসলেনিয়াস যে স্পেশাল ট্রান্সলেশনসের পার্ট 1 ছিল। পরবর্তী ক্লাসে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এই ক্লাস এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস পার্ট 2-তে মিসলেনিয়াস ট্রান্সলেশনসের।